এই ৩২ নম্বর কি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন? ভারতের সাথে যেভাবে আমরা যাব না, তাদের চোখে চোখ রেখে যেভাবে আমরা কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা ঠিক এই একই কাজটি করতে চাই। ঐতিহাসিক নিদর্শন, স্মৃতিময় নিদর্শন, স্থাপনা, মাজার লাগাতার ভাঙচুর করা হয়েছে। ৩২ নম্বর দুদিন ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে। সরকারের ভ্রুক্ষেপও করার প্রয়োজন বোধ করেন নাই সরকার। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি আগামীতে একটি বিভাজিত সংস্কৃতির মধ্যে যাতে পড়ে, এবং সেখানে একপাশে থাকবে সাম্প্রদায়িক শক্তি। বিএনপির নামে মাত্র আছে, এই কারণে নামে মাত্র, কারণ বিএনপি আপনি দেখুন যে তারা রাউজান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। বিশ্ববিদ্যালয়ে যেই ভোটগুলো হলো সেখানে কিন্তু জামাত শিবিরের ছাত্র সংগঠন জিতে যাচ্ছে। আপনি প্রশাসনের অবস্থাটা দেখুন, এখন নানান রকম লটারির কথা শুনতে পাচ্ছি, বিভিন্নভাবে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে জামাতে ইসলামী এবং অন্য ইসলামিক পক্ষগুলো থেকে। সেই চাপগুলো কিন্তু সরকার আবার রাখছেন। সবচেয়ে বড় কথা, দেশের যে সাংস্কৃতিক যে একটা বিপর্যয় ঘটে গেছে, আমাদের যারা অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে ধরে ধরে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? এটা কি আওয়ামী লীগের একক সম্পত্তি? এই ৩২ নম্বর কি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন? এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের সন্তানেরা সঙ্গীত শিখতে পারবে না, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের কথা জানতে পারবে না। মুক্তিযুদ্ধের কথা বলা হলে বলা হবে এই পুরনো প্যাচাল আর শুনতে চায় না এই জেনজে। তো জেনজিরা কি শুনতে চায়? ভারত প্রীতির বিরুদ্ধে বলা হচ্ছে, খুবই সঙ্গত প্রস্তাব। ভারতের সঙ্গে তো আমাদের খুব প্রীতিপূর্ণ জায়গা থাকবার কিছুই নাই, তাহলে তো আমরা তাদের অঙ্গরাজ্যই হতাম। ভারতের সাথে যেভাবে আমরা যাব না, তাদের চোখে চোখ রেখে যেভাবে আমরা কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা ঠিক এই একই কাজটি করতে চাই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। কিন্তু পাকিস্তানের সাথে নানান রকম প্রীতিময় সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাদের যে লাগাতার শিল্পীরা আসছে, কোথায় সেখানে আমরা তো কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে আপনি সাংস্কৃতিক একটা রাষ্ট্র চেহারা কিভাবে দাঁড়ায়? তার মূল স্তম্ভ থেকে আমাদের চেহারাটা দাঁড়িয়েছে কোথায়? ৭১ সালে। তার আগের ২৩ বছরের যে বিরোধ পাকিস্তানের সাথে, এটা কি বিরোধ ছিল কি আমাদের আপনাকে আমার পছন্দ হয় না এরকম প্রেম বিরোহের বিরোধ ছিল নাকি? বিরোধ ছিল জাতিগত, সাংস্কৃতিকগত বিরোধ ছিল। তারা আমাদেরকে পদানত করে রাখতে চেয়েছিল, আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, আমাদেরকে আগ্রাসনের মধ্যে ফেলেছিল। আমরা সেগুলো মানিনি, আমরা বিদ্রোহ করেছি। প্রথমে ৫২ সালে ভাষা আন্দোলন নিয়ে, তার ধারাবাহিকতায় ৬৯ হয়ে ৭১ সালে গেছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা ৪টি মূলনীতি পেয়েছি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। তার একটি অন্যতম ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আমাদের বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে, ভারত থেকে আলাদা করেছে। আমরা এই চেতনাগুলোকেই বিসর্জন দিয়ে আসলে কোন দিকে যাচ্ছি? আরেকটি কথা হচ্ছে, এই যে গণভোট যেমন অপ্রয়োজনীয়, একই সাথে অপ্রয়োজনীয় সরকারের এই অহেতুক জবরদস্তি। এই অহেতুক জবরদস্তি একটি কর্তৃত্ববাদের ইঙ্গিত করে। আপনাকে ২৭০ দিনের মধ্যে এটাকে পাশ করতে হবে, না হলে এটা অটোমেটিক পাস হয়ে যাবে। একটা সার্বভৌম সংসদের উপরে আর কি করে আপনি জোর করতে পারেন? তাহলে সংসদ সদস্যরা করবেন কি সেখানে গিয়ে? আরেকটি কথা হচ্ছে, আপনার যে গণতন্ত্র, সেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রয়োজন সকলের। আপনার ২৪-এর গণ অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সকলের সমমর্যাদা, সকলের সম অধিকার, যেটা আওয়ামী লীগ গত ১৬ বছরে মানেনি। সেই জন্যই তো সব শ্রেণী পেশা সবাই মিলে, এখানে কেউ একক কোনো কর্তৃত্ব নিতে পারবে না। এখন অনেকের কথা শুনি আমরা করেছি। আমরা সকলে মিলে এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সমমর্যাদার জন্য। আজকে যেই পথে সরকার গেছে, সেটা হয়তো সাময়িকভাবে কোনো একটা উদ্ধার হতে পারে কিছুদিনের জন্য, কিন্তু একটা চিরবিভাজিত সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেটা আমাদেরকে অবশ্যই পারস্পরিক সংঘর্ষের দিকে নিয়ে যাবে।